শাশুড়ি মা, কই দেখি তো। বৃষ্টির মধ্যে পড়ে গিয়ে কোথায় আপনি ব্যথা পেয়েছেন? শাশুড়ি মা বললেন, বাবা, আমার পায়ের গোড়ালিতে খুব ব্যথা। মনে হচ্ছে গোড়ালিটা মচকে গেছে। আরে শাশুড়ি মা, সত্যিই তো দেখছি আপনি অনেক ব্যথা পেয়েছেন। আপনি পড়ে যাওয়ার খবর শুনেই আপনার জন্য কিছু ওষুধ আর ব্যথানাশক ক্রিম নিয়ে এসেছি। শাশুড়ি মা বললেন, বাবা, তুমি আমাদের পরিবারকে এত ভালোবাসো। সত্যি বাবা, তোমাকে নিয়ে আমি খুব গর্ব করি। আরে শাশুড়ি মা, এখন ওসব কথা রাখেন তো। দিন, আপনি যেখানে ব্যথা পেয়েছেন সেখানে এই ক্রিমটা দিয়ে ভালো করে মালিশ করে দিই। তারপর জামাই শাশুড়িকে ক্রিমটা মালিশ করতে গিয়ে যা হলো তা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। হাই বন্ধুরা, আমি রিনা। আজকে আমি তোমাদেরকে এমন একটি গল্প বলবো যেখানে আমার স্বামী আর আমার মায়ের মধ্যকার এক অদ্ভুত, রহস্যময় আর অস্বাভাবিক সম্পর্ক আমার জীবনের সমস্ত হিসেব নিকেশ উল্টে দিয়েছিল। কলকাতার আর 10টা সাধারণ মধ্যবিত্ত হিন্দু পরিবারের মেয়ের মতো আমারও বিয়ে নিয়ে অনেক সুন্দর সুন্দর স্বপ্ন ছিল। লাল বেনারসি, সিথির সিঁদুর আর নতুন শাখাপ্লায় সেজে সেদিন সৌরভের হাত ধরে শ্বশুরবাড়িতে পা রেখেছিলাম, ভেবেছিলাম আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টা বোধহয় শুরু হতে চলেছে। কিন্তু আমি ঘুণাক্ষরেও বুঝতে পারিনি আমার সেই রঙিন স্বপ্নগুলো মাত্র কয়েক ঘন্টার মধ্যেই একটা ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে। বাসর রাতের সেই অদ্ভুত আর ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা মনে পড়লে আজও আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি ভেবেছিলাম সৌরভ হয়তো খুব মিষ্টি কোনো কথা দিয়ে আমাদের নতুন জীবন শুরু করবে, কিন্তু ঘরের দরজা বন্ধ হতেই তার রূপ যেন পুরোপুরি বদলে গেল। সে কোনো উন্মাদ মানুষের মতো ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করল, তার চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছিল এবং সে অসংলগ্নভাবে চিৎকার করছিল। তার সেই ভয়ঙ্কর এবং আগ্রাসী আচরণের সামনে আমি ভয়ে দেওয়ালে পিঠ ঠেকিয়ে সারা রাত থরথর করে কেঁপেছিলাম, মনে হচ্ছিল এই লোকটা যে কোনো মুহূর্তে আমাকে চরম কোনো আঘাত করে বসবে। পরদিন সকালে কোনোমতে প্রাণ হাতে করে আমি আমার নিজের মায়ের কাছে কলকাতায় পালিয়ে আসি। আমার মা সুমিতা দেবী মেয়ের সিথির সিঁদুর আর কপালে টিপ লেপটে থাকা এই বিধ্বস্ত ও আতঙ্কিত অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন। আমি এতটাই মানসিক ট্রমার মধ্যে ছিলাম যে প্রথম কয়েকদিন আমি কারো সাথে একটা কথাও বলতে পারিনি, শুধু ঘরের এক কোণে বসে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতাম। মা আমাকে বুকে জড়িয়ে ধরে শুধু কাঁদতেন আর বলতেন, ভগবান কেন আমার মেয়ের কপালে এত বড় শাস্তি লিখে রাখলেন। ওই বাড়িতে আমি আর তোকে কোনোদিন পাঠাবো না। কিন্তু গল্পের মোড় অদ্ভুতভাবে ঘুরে যায় ঠিক কয়েকদিন পর, যখন সৌরভ হঠাৎ আমাদের কলকাতার বাড়িতে এসে হাজির হয়। তার চেহারা উস্কো খুস্কো, চোখের নিচে কালি, আর সে এসেই সোজাসুজি আমার মায়ের পায়ের কাছে পড়ে হাউমাউ করে কেঁদে ফেলে। সে মায়ের কাছে বারবার ক্ষমা চাইতে থাকে এবং দাবি করে যে বিয়ের দিন সে ভুল করে এমন কিছু করা ওষুধের ডোজ নিয়ে ফেলেছিল যার কারণে তার নিজের উপর তার কোনো নিয়ন্ত্রণ ছিল না। তার আচরণ নাকি সেই ওষুধেরই মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া ছিল। সৌরভের এই হাস্যকর যুক্তি আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলাম না এবং আমি স্পষ্ট জানিয়ে দিই যে এমন একজন বদমেজাজি ও মানসিক ভারসাম্যহীন মানুষের সাথে আমি আর কোনোদিন সংসার করব না। কিন্তু আমাকে আর আমাদের পরিবারের সবাইকে অবাক করে দিয়ে মা সৌরভকে ক্ষমা করে দেন। শুধু ক্ষমাই নয়, মা প্রস্তাব দেন যে সৌরভ যেন আমাদের বাড়িতেই কিছুদিন থেকে যায়, যাতে সে নিজেকে প্রমাণ করার একটা সুযোগ পায় এবং আমাদের ভাঙা সম্পর্কটা জোড়া লাগতে পারে। মায়ের এই সিদ্ধান্তে আমি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলাম। আমার মনে হচ্ছিল মা আমার কষ্টের চেয়ে ওই ছেলেটার মিথ্যা কান্নাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। আমি মাকে বারবার বোঝানোর চেষ্টা করলাম যে এই ছেলেটার মতলব ভালো নয়, কিন্তু মায়ের এক গুয়েমির কাছে শেষ পর্যন্ত আমাকে হার মানতে বাধ্য হতে হয়। সৌরভ আমাদের বাড়িতেই পাকাপাকিভাবে থাকতে শুরু করে, আর আমি অপমানে ও রাগে নিজের ঘরের দরজা বন্ধ করে একাকী দিন কাটাতে থাকি। আমি ঠিক করেছিলাম সৌরভের ছায়াও আমি মাড়াবো না, কারণ ওর ওই ভয়ঙ্কর রূপ আমি কোনোদিন ভুলতে পারব না। আমি নিজের ঘরে বসে সারাদিন কাঁদতাম আর ভাবতাম আমার নিজের মা কিভাবে আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করতে পারল। যে ছেলেটা আমার জীবনের প্রথম রাতটাকে একটা বিভীষিকায় পরিণত করেছিল, তাকে মা কিভাবে নিজের বাড়িতে আশ্রয় দিতে পারে। কিন্তু আমি তখনও ঘুণাক্ষরেও জানতাম না এই বাড়িতে আমার জন্য আরও বড় কোনো মানসিক আঘাত আর এক বিশাল রহস্য অপেক্ষা করে আছে। আমার অজান্তেই আমার চারপাশে এমন এক জটিল জাল বোনা হচ্ছিল, যার সত্যতা আমার কল্পনারও সম্পূর্ণ বাইরে ছিল। মায়ের বাড়িতে সৌরভের থেকে যাওয়াটা আমার কাছে প্রথম থেকেই খুব অস্বস্তিকর আর দমবন্ধ করা একটা ব্যাপার বলে মনে হচ্ছিল। আমি সারা দিন নিজের ঘরেই বন্দি থাকতাম আর ভাবতাম কবে এই বিভীষিকা থেকে আমি মুক্তি পাব। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি এমন এক অদ্ভুত আর রহস্যময় রূপ নিতে শুরু করল, যা দেখে আমার মনে হাজারটা প্রশ্নের জন্ম হতে লাগল।
আমি খেয়াল করতে শুরু করলাম, আমার মা সুমিতা দেবী সৌরভের প্রতি একটু বেশিই যত্নশীল হয়ে উঠেছেন, যা একজন সাধারণ শাশুড়ির তুলনায় অনেক বেশি মনে হচ্ছিল। সকালবেলা সৌরভ ঘুম থেকে ওঠার আগেই তার পছন্দের লুচি আর আলুর দম নিজ হাতে বানিয়ে টেবিলে সাজিয়ে দেওয়া থেকে শুরু করে তার প্রতিদিনের ব্যবহারের জামাকাপড় সয়ত্নে ইস্ত্রি করে দেওয়া সবকিছুই মা নিজ হাতে করতেন। সৌরভ কখন খাবে, কখন ঘুমাবে, কখন তার মন খারাপ, সবকিছুর দিকে মায়ের তীক্ষ্ণ নজর দেখে আমি সত্যিই অবাক হতাম। প্রথম দিকে আমি নিজেকে প্রবোধ দিয়েছিলাম যে হয়তো আমাদের সম্পর্কটা ঠিক করার জন্যই মা সৌরভের মন জয় করার চেষ্টা করছেন। কিন্তু দিন যত গড়াতে লাগল, মায়ের এই অতিরিক্ত স্নেহের আতিশয্য দেখে আমার মনের ভেতরের সন্দেহটা তত গাঢ় হতে শুরু করল। আমি বুঝতে পারছিলাম না, যে ছেলেটা আমার জীবনটা নষ্ট করে দিল, তার প্রতি মায়ের এতটা অন্ধ টান কিভাবে থাকতে পারে। আমি লক্ষ্য করলাম, সৌরভও যেন আমাদের বাড়িতে এসে একটা অন্য মানুষে পরিণত হয়েছে। সে সারাক্ষণ মায়ের আশেপাশেই ঘুরঘুর করে এবং খুব বাধ্য ছেলের মতো মায়ের সব কথা শোনে। মাঝরাতেও আমি অনেকবার খেয়াল করেছি, পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে যাওয়ার পর ড্রয়িং রুমে আলো জ্বলছে। আমি সন্তর্পণে দরজা সামান্য ফাঁক করে দেখেছি, সেখানে মা ও সৌরভ বসে আছে এবং অত্যন্ত চাপা স্বরে ফিসফিস করে গভীর কোনো বিষয়ে আলোচনা করছে। রাত 2টোর সময় শাশুড়ি আর জামাইয়ের মধ্যে এমন কি গোপন কথা থাকতে পারে, যা দিনের আলোতে সবার সামনে বলা যায় না? এই প্রশ্নটা আমার মাথার ভেতর হাতুড়ির মতো আঘাত করতে শুরু করল। মায়ের হাতে হাত মিলিয়ে সৌরভ সংসারের ছোটখাটো কাজ করে দেয়, আর মাও তার দিকে এমন এক মুগ্ধ ও নির্ভরশীল দৃষ্টিতে তাকিয়ে থাকেন যা আমার কাছে মোটেও স্বাভাবিক বলে মনে হচ্ছিল না। আমার মনের ভেতর একটা কালো মেঘ জমতে শুরু করল। আমি ভাবতে শুরু করলাম, সৌরভ কি কোনোভাবে আমার মাকে ব্ল্যাকমেইল করছে, নাকি সে কোনো ইমোশনাল ফাঁদে ফেলে মায়ের ব্রেনওয়াশ করার চেষ্টা করছে। আমার বাবা মারা গেছেন অনেক বছর আগে, মা সেই থেকে একাকী জীবনযাপন করছেন। আমি ভাবতে লাগলাম, সৌরভ হয়তো মায়ের এই একাকিত্ব আর দুর্বলতার সুযোগ নিয়ে তাকে মানসিকভাবে পুরোপুরি নিজের বশে নিয়ে এসেছে। সে হয়তো চাইছে মাকে ভুল বুঝিয়ে আমাদের পুরো বাড়ি আর সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিতে। একজন স্বার্থপর মানুষ আর একাকী নারীর এই সমীকরণটা আমার মাথায় বিষের মতো কাজ করতে শুরু করল। আমি মায়ের সাথে কথা বলা একদম কমিয়ে দিলাম। সারাক্ষণ তাদের গতিবিধির উপর নজর রাখাটাই যেন আমার প্রধান কাজ হয়ে দাঁড়াল। আমি দেখতে চাইছিলাম, আমার সন্দেহটা কেবলই আমার মনের ভুল, নাকি এর পেছনে সত্যিই কোনো ভয়ঙ্কর চক্রান্ত লুকিয়ে আছে। আমার নিজের বাড়ির বাতাসটাই যেন আমার কাছে বিষাক্ত হয়ে উঠতে লাগল, আর আমি সেই বিষাক্ত বাতাসে ধীরে ধীরে দম বন্ধ হয়ে আসার উপক্রম অনুভব করছিলাম। আমি শুধু সুযোগের অপেক্ষায় ছিলাম, কবে আমি সৌরভের এই আসল মুখোশটা সবার সামনে টেনে ছিঁড়ে ফেলতে পারব। দিনের পর দিন আমার মনের ভেতরের সন্দেহটা এক বিশাল বিষবৃক্ষে রূপ নিতে শুরু করল এবং তার শেকট আমার পুরো অস্তিত্বকে গ্রাস করে ফেলল। আমি আড়ালে থেকে তাদের উপর তীক্ষ্ণ নজরদারি শুরু করলাম, যেন আমি কোনো গোয়েন্দা আর তারা দুজন আমার সন্দেহের প্রধান আসামি। তাদের প্রতিটি গোপন ফিসফিসানি, প্রতিটি আচরণ আমার কাছে একটা নতুন রহস্যের জন্ম দিচ্ছিল। আমি নিশ্চিত ছিলাম, আমার পেছনে বড় কোনো ষড়যন্ত্র চলছে। একদিন বিকেলের দিকে আকাশটা বেশ মেঘলা ছিল। আমি আমার ঘরের জানালার পর্দা সরিয়ে ড্রয়িং রুমের দিকে তাকাতেই এমন একটা দৃশ্য দেখলাম যা আমার রক্ত হিম করে দিল। আমি দেখলাম, সৌরভ সোফায় চোখ বন্ধ করে বসে আছে, আর তার মাথা ব্যথা করছে বলে মা অত্যন্ত সযত্নে তার মাথায় তেল মালিশ করে দিচ্ছেন। মায়ের চোখের দৃষ্টিতে এমন একটা মায়া ছিল, যেন সৌরভ তার নিজের সন্তান বা তার চেয়েও বেশি কিছু। সৌরভ চোখ বন্ধ করে বসেছিল, যেন সে এই বাড়ির সর্বেসর্বা আর মা তার একজন আজ্ঞাবহ সেবিকা। আমার কাছে এই দৃশ্যগুলো মোটেও স্বাভাবিক শাশুড়ি জামাইয়ের স্নেহ বলে মনে হল না, বরং আমার রাগে শরীর কাঁপতে শুরু করল। আমার মনে হতে লাগল, সৌরভ একজন ভয়ঙ্কর ধূর্ত মানুষ, যে তার মিষ্টি কথার জাদুতে আমার মাকে পুরোপুরি অন্ধ করে দিয়েছে। মা এখন আমার চেয়ে সৌরভকেই বেশি আপন ভাবতে শুরু করেছেন। এই চিন্তাটা আমার মগজে এমনভাবে গেঁথে গেল যে আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখে নিজেই নিজেকে করুণা করতে শুরু করলাম। একদিকে স্বামীর দেওয়া মানসিক ক্ষত, অন্যদিকে নিজের জন্মদাত্রী মায়ের এই ভয়ঙ্কর বোকামি আমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আমার মনে হতে লাগল, সৌরভ ইচ্ছে করেই বিয়ের রাতে আমার সাথে ওই উন্মাদের মতো আচরণ করেছিল, যাতে আমি ভয় পেয়ে তাকে দূরে সরিয়ে দিই এবং সে সহজেই আমাদের বাড়িতে ঢোকার সুযোগ পায়। আমার মনে হল, ওর মূল লক্ষ্যই ছিল আমার মাকে ইমোশনাল ফাঁদে ফেলে এই বাড়ির দখল নেওয়া। আর আমি বোকার মতো ওর সেই ফাঁদেই পা দিয়েছি। আমি বুঝতে পারছিলাম না এই যন্ত্রণার কথা আমি কাকে বলবো, কার কাছে আমি বিচার চাইব।
আমি যদি সমাজের কাউকে বলি যে আমার স্বামী আমার মাকে জাদু করেছে বা সম্পত্তি হাতানোর ছক কষছে, তারা প্রমাণ চাইবে এবং প্রমাণ ছাড়া উল্টে আমাকেই পাগল সাব্যস্ত করবে। আমি রাগে মায়ের সাথে খাবার টেবিলে বসা বন্ধ করে দিলাম। তারা দুজন যখন একসাথে বসে গল্প করত, আমি ইচ্ছে করে জোরে শব্দ করে দরজা বন্ধ করে দিতাম তাদের বুঝিয়ে দেওয়ার জন্য যে আমি তাদের এই গোপন চক্রান্ত মেনে নিচ্ছি না। আমার বাড়িটা তখন একটা নীরব যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল, যেখানে আমি ছিলাম সম্পূর্ণ একা। মা বেশ কয়েকবার আমার কাছে এসে কথা বলার চেষ্টা করেছিলেন, আমার মনের অবস্থা বোঝার চেষ্টা করেছিলেন। কিন্তু আমি তাকে এমন রুক্ষ ভাষায় অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম যে মা দীর্ঘশ্বাস ফেলে আমার ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন। আমি মাকে বলেছিলাম যে মানুষটা তোমার মেয়ের জীবন নষ্ট করেছে, তার সেবা করতে তোমার একটুও লজ্জা করে না? মা কোনো উত্তর না দিয়ে শুধু কেঁদেছিলেন। আমি তখন কেবল সুযোগ খুঁজছিলাম তাদের হাতে নাতে ধরার। বাড়ির এই গুমোট আর অস্বস্তিকর পরিবেশের মধ্যেই একদিন এমন একটা ঘটনা ঘটল যা আমার সমস্ত সন্দেহের উপর একেবারে সিলমোহর বসিয়ে দিল। সেদিন সন্ধ্যায় হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছিল, চারদিকটা বেশ অন্ধকার আর নিস্তব্ধ। আমি রান্নাঘর থেকে মোমবাতি নেওয়ার জন্য বের হওয়ার পথে হঠাৎ ড্রয়িং রুমের দিক থেকে সৌরভ আর মায়ের ফিসফিস করে কথা বলার আওয়াজ শুনতে পেলাম এবং ভারী পর্দার আড়ালে লুকিয়ে পড়লাম। আমি স্পষ্ট শুনলাম সৌরভ খুব আবেগপ্রবণ গলায় মাকে ফিসফিস করে বলছে, মা, আপনি না থাকলে আমার কি হতো আমি সত্যিই জানি না। আপনি আমাকে যে নতুন জীবন দিয়েছেন তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না। আপনিই আমার জীবনের সবচেয়ে বড় ভরসা। সৌরভের এই কথাগুলোর মধ্যে এমন একটা গভীর কৃতজ্ঞতা ছিল যা শুনে মনে হচ্ছিল মা ওর জন্য এমন কিছু করেছে যা আমি বিন্দুবিসর্গও জানি না। এর জবাবে মা সৌরভের হাত ধরে অত্যন্ত নরম গলায় বললেন, পাগল ছেলে, এসব কথা এখন একদম বলবি না। তুই শুধু মনে রাখবি রিনা যেন এসবের কিছুই টের না পায়। ওকে আমরা পরে সব গুছিয়ে বলবো, এখন ও এসব জানলে সব শেষ হয়ে যাবে। এই কথাগুলো শোনার পর আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল, আমার কান ভো ভো করতে শুরু করল। তার মানে এতদিন আমি যা ভেবে এসেছি তার সবটাই সত্যি। তারা অত্যন্ত সুকৌশলে আমার থেকে এমন কিছু একটা লুকাচ্ছে যা আমি জানলে তাদের এই গোপন প্ল্যানটা ভেস্তে যাবে। আমার নিজের মা, যে কি না আমাকে 10 মাস গর্ভে ধারণ করেছে, সে তার মেয়ের জীবন ধ্বংসকারী এক ধূর্ত মানুষের সাথে মিলে আমাকেই অন্ধকারে রাখছে। তারা দুজন মিলে আমাকে বোকা বানাচ্ছে। যে স্বামী আমাকে বিয়ের রাতে পশুর মতো ভয় দেখিয়েছিল, আজ সেই স্বামী অন্ধকারে বসে আমার মায়ের ব্রেনওয়াশ করছে আর মা সেটা মেনেও নিচ্ছেন। আমার মনে হলো আমি যেন সত্যিই পাগল হয়ে যাব। আমার চোখের সামনে কেবলই ভাসতে লাগলো মায়ের সেই কথাগুলো, রিনা যেন টের না পায়। আমার নিজের মায়ের প্রতি একটা তীব্র ঘৃণা জন্মাতে শুরু করল। আমার বুকের ভেতর জমে থাকা দীর্ঘদিনের কষ্ট, অপমান আর সন্দেহ এবার একটা আগ্নেয়গিরির মতো ফেটে পড়ার জন্য প্রস্তুত হতে লাগল। আমি পর্দার আড়াল থেকে নিজের ঘরে ফিরে এলাম, কিন্তু সারা রাত আমার দুচোখের পাতা এক হল না। আমি বালিশে মুখ গুজে নিঃশব্দে কাঁদলাম আর নিজের ভাগ্যকে অভিশাপ দিলাম, কারণ আজ আমি আমার মায়ের কাছেও আমার অধিকার হারিয়েছি। আমি সিদ্ধান্ত নিলাম আমি আর এক মুহূর্ত চুপ করে থাকব না, আর কোনোভাবেই নিজেকে আড়ালে লুকিয়ে রাখব না। অনেক হয়েছে এই লুকোচুরি আর ষড়যন্ত্রের নাটক, এবার এর একটা চূড়ান্ত শেষ আমি করেই ছাড়ব। তারা ভেবেছে আমাকে বোকা বানিয়ে তারা দিনের পর দিন এই খেলা চালিয়ে যাবে। আমি তাদের এই গোপন চক্রান্তের প্রাসাদ নিজের হাতে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য একটা মোক্ষম সুযোগের অপেক্ষায় প্রহর গুনতে শুরু করলাম। একদিন কালবৈশাখী দুপুরের গুমোট আবহাওয়া যেন আমার মনের ভেতরের জমাট বাঁধা অন্ধকারেরই নিখুঁত প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছিল। আকাশে ঘন কালো মেঘ, চারদিকে দমকা হাওয়া বইছে, আর মাঝে মাঝে বুক কাঁপানো মেঘের গর্জন। সেদিন বাড়িতে কাজের মাসিও আসেনি, পুরো বাড়িটা অদ্ভুত এক নিস্তব্ধতায় ঢাকা ছিল। আমি অনেকক্ষণ ধরে নিজের ঘরে বসেছিলাম, হঠাৎ আমার মনে হলো বাইরে থেকে একটা কান্নার আওয়াজ আসছে। আমি ধীর পায়ে নিজের ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমের দিকে এগোতেই এমন একটা দৃশ্য দেখলাম যা দেখে আমার মাথার শিরাগুলো যেন রাগে ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। আমি দেখলাম ড্রয়িং রুমে সৌরভ হাঁটু গেড়ে বসে মায়ের দুহাত নিজের মুখের কাছে ধরে হাউমাউ করে কাঁদছে। আর আমার মা সুমিতা দেবী অত্যন্ত আবেগের সাথে সৌরভের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, মায়ের চোখ দিয়েও জলের ধারা নামছে। এই দৃশ্য দেখে আমার মাথায় আক্ষরিক অর্থেই রক্ত উঠে গেল। আমার মনে হলো তাদের এই গোপন ষড়যন্ত্রের আজ হয়তো চূড়ান্ত পর্যায়ে চলছে, সৌরভ হয়তো তার শেষ চালটা চেলে মাকে পুরোপুরি নিজের বশে নিয়ে এসেছে। আমি আর এক মুহূর্তও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। হাতের কাছেই টি টেবিলের উপর একটা ভারী সিরামিকের ফুলদানি রাখা ছিল। আমি সেটা তুলে সজোরে মেঝেতে আছড়ে ভেঙে ফেললাম।
ফুলদানি ভাঙার বিকট শব্দে মা আর সৌরভ দুজনেই চমকে উঠে দাঁড়ালো এবং আতঙ্কিত দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি ক্ষোভে ফেটে পড়ে গলা ফাটিয়ে চিৎকার করে উঠলাম, তোমাদের এই গোপন নাটক আর কতদিন চলবে? আমি কাঁপতে কাঁপতে বলতে লাগলাম, ভেবেছ আমি অন্ধ? আমি কিছুই বুঝতে পারছি না? নিজের মেয়ের জীবন নষ্ট করা একটা অপরাধীর সাথে তুমি হাত মিলিয়েছ মা? তোমরা দুজন মিলে আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করছ। এই লোকটা তোমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে যাচ্ছে আর তুমি অন্ধের মতো ওকে বিশ্বাস করছ। আমার কথা শুনে মা ও সৌরভ দুজনেই হতবাক হয়ে গেল, তাদের মুখ থেকে যেন কোনো কথাই বেরোচ্ছিল না। সৌরভ আমাকে থামানোর চেষ্টা করে হাত বাড়িয়ে বলল, রিনা, তুমি সম্পূর্ণ ভুল বুঝছ, তুমি যা ভাবছ বিষয়টা একেবারেই তা নয়। আমাকে অন্তত একটা বার সবটা বুঝিয়ে বলতে দাও। কিন্তু আমি তখন উন্মাদ প্রায়, আমার কানে তখন কোনো যুক্তিই প্রবেশ করছিল না। আমি সৌরভকে উদ্দেশ্য করে চিৎকার করে বললাম, চুপ কর তুই। তুই একটা জানোয়ার। বাসর রাতে তুই ইচ্ছে করে আমার সাথে ওই উন্মাদের মতো আচরণ করেছিস, যাতে তুই আমাকে সরিয়ে দিয়ে আমার মায়ের এই দুর্বলতার সুযোগ নিতে পারিস। তোরা দুজন মিলে আমাকে ধোঁকা দিচ্ছিস, আমার জীবনটা নিয়ে তোরা নোংরা খেলা খেলছিস। আমার গলা ফাটানো চিৎকারে মনে হচ্ছিল পুরো বাড়িটাই যেন মাথায় ভেঙে পড়বে। তিনজনের মধ্যে শুরু হলো এক ভয়ঙ্কর ঝগড়া। মা আমাকে বারবার থামানোর চেষ্টা করছিলেন, কিন্তু আমি ক্রমাগত তাদের চরিত্র আর ষড়যন্ত্র নিয়ে জঘন্য থেকে জঘন্যতম সব কথা বলতে শুরু করলাম। এক পর্যায়ে পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেল যে মা বাধ্য হয়ে এগিয়ে এসে আমার গালে সজোরে এক চড় বসিয়ে দিলেন। আমার এই ভয়ঙ্কর অভিযোগ আর মায়ের সেই সজোরে চড় মারার পর ঘরের ভেতর যেন পিনপতন নীরবতা নেমে এলো। বাইরে কেবল কালবৈশাখীর হাওয়ার শো শো শব্দ। মা চড় মারার পর নিজেই নিজের হাতটা চেপে ধরে কান্নায় ভেঙে পড়লেন এবং মেঝেতে বসে পড়লেন। সৌরভ স্তব্ধ হয়ে মেঝের দিকে তাকিয়ে রইল, তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। আমি গালে হাত দিয়ে ঘৃণার দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে আছি। এমন সময় মা ভেজা গলায় ধরা ধরা স্বরে আসল সত্যটা বলতে শুরু করলেন। মা বললেন, তোর সন্দেহ ঠিক রিনা, আমরা তোর থেকে সত্যিই একটা বড় কথা লুকাচ্ছিলাম। কিন্তু সেটা কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত ছিল না রে, সেটা ছিল একটা জলজান্ত জীবন বাঁচানোর আপ্রাণ লড়াই। মা জানালেন, বাসর রাতের পর সৌরভ যখন এই বাড়িতে এসেছিল, তখন সে শুধু ক্ষমা চাইতে আসেনি, সে এসেছিল বাঁচতে। সৌরভ বহু বছর ধরে এক ভয়ঙ্কর মাদকাসক্তিতে ভুগছিল, যা তার পরিবার আমাদের বিয়ের সময় পুরোপুরি লুকিয়ে গিয়েছিল। বিয়ের রাতে মাদকের অভাবে তার মারাত্মক উইথড্রয়াল সিন্ড্রোম শুরু হয়েছিল বলেই সে ওই উন্মাদ আর ভয়ঙ্কর আচরণ করেছিল। তার নিজের উপর সত্যিই কোনো নিয়ন্ত্রণ ছিল না। মা কাঁদতে কাঁদতে বললেন, সৌরভ যখন আমার পায়ে পড়ে কাঁদছিল, আমি ওর চোখের ভেতর একটা অসহায় মৃত্যু পথযাত্রী ছেলেকে দেখতে পেয়েছিলাম। তোর বড় দাদা, যে ঠিক এভাবেই মাদকের কারণে কয়েক বছর আগে আমাদের ছেড়ে চলে গিয়েছিল, আমি সৌরভের মাঝে আমার সেই মৃত ছেলেকেই দেখতে পেয়েছিলাম। আমি সিদ্ধান্ত নিই, তোর সংসারটা ভেঙে যাওয়ার আগে আমি এই ছেলেটাকে সুস্থ করে তুলব। যেহেতু আমি ওই ঘটনার পর প্রচণ্ড ট্রমার মধ্যে ছিলাম, তাই আমাকে এই নেশা ছাড়ানোর ভয়ঙ্কর আর যন্ত্রণাদায়ক প্রক্রিয়ার কথা জানানো হয়নি। মা বললেন, মাঝরাতে আমরা যে ফিসফিস করে কথা বলতাম, সেটা কোনো ষড়যন্ত্র ছিল না রে মা। নেশা ছাড়ার যন্ত্রণায় সৌরভ যখন রাতে ঘুমাতে পারত না, ব্যথায় ছটফট করত, আমি তখন ওকে ধরে বসে থাকতাম, ওকে সাহস দিতাম যাতে ও দুর্বল হয়ে আবার ওই মরণনেশার দিকে ফিরে না যায়। ও আমাকে বলতো আমি ওর জীবনের বড় ভরসা, কারণ ওর নিজের পরিবারও ওকে কোনোদিন এভাবে আগলে রাখেনি, তারা ওর এই রোগটা লুকিয়েছিল। আজ তুই যখন আমাদের দেখলি সৌরভ আমার হাত ধরে কাঁদছে, সেটা এজন্য ছিল কারণ আজই ডাক্তার ওর রিপোর্ট দেখে ওকে পুরোপুরি সুস্থ আর মাদকমুক্ত ঘোষণা করেছে। ও আমাকে বলছিল আমি নাকি ওকে নতুন জন্ম দিয়েছি। সৌরভ এবার আমার দিকে তাকিয়ে হাত জোট করে বলল, রিনা, আমি তোমার কাছে চরম অপরাধী। কিন্তু তোমার মা আমাকে একজন মায়ের মতোই মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন। তুমি যা সন্দেহ করেছ তা শুধু তোমার মনের ভুল। তোমার মা আমার কাছে কোনোদিন স্বার্থের হাতিয়ার ছিলেন না, তিনি আমার কাছে আমার নিজের মায়ের চেয়েও অনেক বড় একজন জীবনদাত্রী। আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার চোখের সামনে থেকে সন্দেহের কালো মেঘ সরে গিয়ে এক পবিত্র মাতৃস্নেহের আলো ফুটল। যে গোপন সময় কাটানোকে আমি চক্রান্ত বা ব্রেনওয়াশ বলে ভুল করেছিলাম, তা ছিল মূলত একজন মায়ের তার হারানো সন্তানকে ফিরে পাওয়ার এক আপ্রাণ চেষ্টা। আমি দৌড়ে গিয়ে আমার মাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে শুরু করলাম, আর মাও আমাকে বুকে টেনে নিলেন। তিনজনের এই দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি আর কষ্টের অবসান ঘটল এক বুকভরা ভালোবাসা আর নতুন জীবনের প্রতিশ্রুতির মধ্য দিয়ে।
বন্ধুরা, গল্পটি আমাদের এই শিক্ষা দেয় যে জীবনে আমরা অনেক সময় আমাদের চোখের সামনে যা দেখি বা কানে যা শুনি তা সম্পূর্ণ সত্য হয় না। সাময়িক সন্দেহ বা ভুল বোঝাবুঝির বশবর্তী হয়ে কোনো পবিত্র সম্পর্ককে কলুষিত করার আগে আমাদের উচিত সত্যের একেবারে গভীরে প্রবেশ করে যাচাই করা। কারণ কখনো কখনো আমাদের ভিত্তিহীন এবং অন্ধ সন্দেহ আমাদের জীবনের সবচেয়ে সুন্দর এবং পবিত্র ভালোবাসাকে চিরতরে ধ্বংস করে দিতে পারে। দৃষ্টিভঙ্গি বদলালেই অনেক রহস্যের পেছনে লুকিয়ে থাকা আসল সৌন্দর্যটা উপলব্ধি করা যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।